ম্যাডাম সরি, আমি বুঝতে পারিনি। মৌ রাজের গালে ঠাস করে চর বসিয়ে দেয়। রাজ মাথা নিচু করে সরি বলে যাচ্ছে। চুপ, এখনই বের হয়ে যাবি। আর শোন, তুই কোটি টাকার প্রজেক্টের ডিলটা ক্যান্সেল করলি। তোর সরিতেই সব শেষ হয়ে যাবে। আর মন কোথায় থাকে? সারাদিন মেয়েদের সাথে পটর পটর করলে তো এমন হবেই। রাজময়ের রুম থেকে বের হয়ে তার ডেস্কে যেতেই দেখতে পেল লাল গোলাপ সাথে চিরকুট। চিরকুট দেখে মনে মনে ভাবল, চিরকুট কার লেখা হতে পারে? চিরকুটটা পড়ে রাজ অবাক হয়ে যায়। মৌ তো আমাকে সত্যি সত্যি চিঠিটা দেখলে বের করে দেবে। কেন যে তিশা মেয়েটা পাগলামি করে? রাজ চিঠিটা যখন পকেটে রাখতে যাবে, এমন সময় মৌ খেয়াল করলো রাজের কেবিনে ফুল আর কি যেন একটা কাগজ পকেটে রাখছে। মৌ কিছু না বলে রাজের ডেস্কে এসে বলল, মিস্টার রাজ, আপনার কি আজ বার্থডে? না তো ম্যাম, আপনাকে ফুল দেখিয়ে উইশ করেছে, সাথে লেটার দিচ্ছে। শুনেন, অফিসে কাজ করলে ভালো করে করবেন। লুচ্চামি করার জায়গা এই অফিস না। আচ্ছা ম্যাডাম। কি, আপনি কখন থেকে আচ্ছা আচ্ছা করছেন? মনে রাখবেন কথাটা। মৌ চলে যাওয়ার পরপরই তিশা মেয়েটা রাজের কেবিনে এসে বলল, আজ আমার সাথে একটু বাইরে যেতে পারবেন? সরি তিশা, আমার একটু কাজ আছে। ও, কাজ আবার কিসের? আপনি যাবেন এটাই শেষ কথা। আর ম্যাডাম আপনাকে কি বলল? কিছু বলেনি। আপনি জানতো কাজ আছে আমার। আচ্ছা আসি। আবার কিন্তু আসব। তিশা চলে গেলে রাজ আবার কাজে মন দেয়। রাজ কাজের ফাঁকে বারবার ময়ের দিকে উকি দিয়ে তাকায়। রাজের চাহনিটা ময়ের চোখ এড়ালো না। মৌ রাজকে কিছু না বলে মুচকি এসে কাজ করতে লাগলো। দিনগুলো ভালোই যাচ্ছিল। এদিকে রিত্যের জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের প্রফেসর। রাজ খোঁজখবর নিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। সামনের মাসের ২৮ তারিখ রিত্যের বিয়ে। রাজ অফিস থেকে কিছু টাকা নিয়েছে বিয়ের অ্যারেঞ্জের জন্য। মৌকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য বাসায় কার্ড নিয়ে যায়। রাজ বাসায় ঢুকে একটা কাজের মেয়েকে বলে, ম্যাডাম কোথায়? মৌ ম্যাডাম। কাজের মেয়ের মুখে মৌ নামটা শুনেই রাজের বুকটা ছ্যাদ করে ওঠে। তার মানে কারিমাই তার হারিয়ে যাওয়া মৌ? কিন্তু মৌ কেন তার কাছে পরিচয় লুকালো? কি হলো সাহেব, কিসের জন্য আসছেন? ম্যাডামকে বিয়ের দাওয়াত দিতে আসি। ম্যাডাম কোথায় আছে? ম্যাডাম ওপরের রুমে আছে, আপনি উপরেই যান। আচ্ছা। রাজবিয়ের কার্ডটা নিয়ে সোজা ওপরে চলে যায়। ওপরে গিয়ে দরজা ধাক্কা দিতে যা দেখে তা দেখে রাজ অবাক হয়ে যায়। মৌকে এভাবে দেখবে সে কল্পনাও করেনি। মৌ ট্রায়াল পরে আছে। মনে হচ্ছে এই মাত্র গোসল করে বের হলো। মৌ রাজকে দেখে চিৎকার দিয়ে উঠল। মৌ চিৎকার দেওয়ার সাথে সাথে টাওয়ালটা মাটিতে পড়ে গেল। এই, আপনি কেন ভেতরে এসেছেন? খোদা বাঁচাও আমারে, সব দেখে নিয়েছে। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? কোনোদিন দেখেননি? বের হন, লুচ্চা কোথাকার। ম্যাডাম নিচে তাকান। নিচে মানে? ভালো হচ্ছে না কিন্তু। আপনি সব কিছু দেখে নিচ্ছেন আমার। ম্যাডাম নিচে দেখেন। রাজ দুহাতে চোখ বন্ধ করে বলল, নিচে কি দেখব? ম্যাডাম নিচে আপনার ট্রায়াল পড়ে গেছে। মানে? বুঝেন না? আপনি যে শাওয়ার নিয়ে ট্রায়াল পড়েছিলেন সেটা খুলে ফ্লোরে পড়ে গেছে। মৌ এবার ফ্লোরের দিকে তাকিয়ে খুব জোরে সোরে চিৎকার দিল। রাজ স্পষ্ট দেখতে পেল ময়ের পিঠের সাইডের কাটা দাগটা। ছোটবেলার রিক্সা থেকে পড়ে গিয়ে কেটে গিয়েছিল। রাজ দুহাতে চোখ বন্ধ করে ফেলল। মৌ দৌড়ে চেঞ্জিং রুমে চলে গেল। রাজ রুম থেকে বের হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মৌ আজ সবুজ রঙের শাড়ি পরেছে। রাজকে দেখেই মৌ তার চোখটা নামিয়ে ফেলল। রাজ ময়ের কাছে এসে বলল, ম্যাডাম সরি। ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, লজ্জা করে না আপনার ওভাবে রুমে ঢুকে অসভ্যতামি করতে? একটা মেয়ের কাছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন? মূল্যবান সম্পদ হচ্ছে তার চরিত্র। আপনি সে মূল্যবান সম্পদটা দেখে নিয়েছেন। যে অধিকারটা শুধু আমার স্বামীর, আপনার উপর না। আর আপনি, আপনার বিপদের সময় চাকরিটা দিয়ে কি অন্যায় করেছি? ম্যাডাম অন্যায় আপনি করেননি, করেছি আমি। না জেনে আপনার রুমে ঢুকে পড়েছি। আপনার কাছে কর জুড়ে ক্ষমা চাচ্ছি। এ মাসের ২৮ তারিখ আমার বোনের বিয়ে। আমার তো কেউ নেই। যদি আপনারা আসতেন তাহলে ভালো হতো। দেখি কার্ডটা। ও, সুন্দর হয়েছে। আমি যাব, চিন্তা করবেন না। ম্যাডাম আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। ম্যাডাম প্রথমে বলে রাখি, আপনি মিথ্যা বলবেন না দয়া করে। আমি শুনেছি আপনার স্বামী আছে, তাই কথাগুলো বলা উচিত না, তবুও বলছি। আপনি কি আমার মৌ, যাকে নির্মমভাবে অত্যাচার করেছি? আর আমার সন্তানটা কেমন আছে বলবেন প্লিজ?
মিথ্যা বলবেন না। কি হলো ম্যাডাম, কথা বলছেন না কেন? আমি আপনার মৌ হতে যাব কেন? আমি কারিমা। আমার স্বামী সন্তান সবই আছে। ও ম্যাডাম, মিথ্যেটা নাম না বললেও পারতেন। আর হ্যাঁ, বাড়িতে ঢুকতে কাজের মেয়ে বলেছে আপনি কারিমা নন, মৌ। আর রুমে আপনার পিঠে কাটা দাগ দেখে বাকিটা শিওর হয়েছি। বলেন আপনি আমার মৌ? হ্যাঁ, আমি কারিমা মৌ নই। যেদিন আপনার বাড়ি থেকে বের হয়ে এসেছি সেদিনই আমি আমার মাঝে মৌকে মেরে ফেলেছি, সাথে অবৈধ সন্তানটাকে। আমার কাছে রাজ নামে কেউ মৃত। আমি নতুন করে সংসার করেছি, পেয়েছি স্বামীর হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর আপনি জায়নামাজের মাঝেও আমাকে রক্তাক্ত করেছিলেন। আমি অতীত ভুলে গিয়েছি। দয়া করে আমার সুখের সংসারে আগুন লাগাবেন না। আমি মৌ না, প্লিজ। কারো সামনে মৌ ডাকবেন না, ম্যাডাম ডাকবেন। কারণ আপনার মতো অহংকারী আমার নাম ধরে ডাকার যোগ্যতাও রাখে না। ও আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ সত্যটা বলার জন্য। শুনেন, সেদিন যা করেছিলাম সব ভুল ছিল আমার। ভুলটা বুঝতে পেরেছিলাম, তবে দেরি হয়ে গিয়েছিল। আর ভাববেন না আপনার সুখের সংসারে আগুন লাগাবো। আপনার সাথে আমার মালিক শ্রমিক সম্পর্কই থাকবে। আপনি সুখী হন এটাই চাই। ধন্যবাদ বোঝার জন্য। আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। এমন সময় রিচি কোথায় থেকে যেন দৌড়ে এসে বলল, বন্ধু তুমি কখন এসেছো? আমার জন্য চকলেট নিয়ে এসেছো? রাজ পকেট থেকে চকলেট বের করে দিল। আসার সময় চকলেট নিয়ে এসেছিল। সেদিন অফিসে রিচি চকলেট চাওয়াতে রিচি চকলেট পেয়ে রাজের দোগালে চুমু দিয়ে বলল, এবার তুমি দাও তো। রাজ রিচির কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। রাজের মনে হচ্ছে বুকটা প্রশান্তিতে ভরে গেল। কিছুক্ষণ পর মৌ এসে বলল, চলো অফিসে যাব। রাজ মৌয়ের সাথে গাড়িতে উঠতে গেলে মৌ বলল, আপনি একটা ট্যাক্সি করে আসেন। রাজ কিছু না বলেই রিকশা করে অফিসে যায়। মৌ অফিসে বসে মনমরা হয়ে আজকের ঘটনাগুলি ভাবছে। চোখের সামনে অজস্র কাহিনী ভেসে উঠছে। ঋতুকে খুব মনে পড়ছে। মেয়েটা অনেক বড় হয়ে গেছে। এখনো রাজার সময়ের করা অত্যাচারের কথা ভাবলে শরীরটা কেমন যেন শিউরে ওঠে। রাজকে দু চোখে দেখতে মন চায় কথাগুলো মনে পড়লে। হঠাৎ মৌ দেখে রাজ তিশার হাত ধরে আছে। মৌ কিছু বলল না। রাজের এখনো আগের স্বভাব যায়নি। কি হচ্ছে তিশা, হাত ধরলে কেন? সারা জীবন ধরবো তাই ধরলাম। রাজ, তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। ও তাই বুঝি? বিশ্বাস করো, কসম করে বলছি তোমায় ভালোবাসি। তিশা, তুমি অনেক সুন্দর। তবে আমি যদি অন্য কাউকে ভালো না বাসতাম তাহলে তোমায় ভালোবাসতাম। তিশার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল। মুখটা গোমড়া করে তিশা চলে গেল। এদিকে মৌ পিয়ন দিয়ে রাজকে ডেকে পাঠালো। ভাবল রাজকে একটা শিক্ষা দেবে। কলার খোসা তার দরজার সামনে এমনভাবে রাখল যেন রাজ রুমে প্রবেশ করেই সেখানে পা দিয়ে পিছলে পড়ে যায়। এদিকে মৌ তার রুমের দরজাটা লাগিয়ে রেখেছে। রাজ এসে দরজা নক করে মৌ গিয়ে দরজা খুলে দেয়। ম্যাম, দরজা বন্ধ করে রেখেছেন কেন? এমনি, ভেতরে আসেন। রাজ ভেতরে আসার সময় দরজায় রাখা কলার খোসার উপর পাড়া দিতেই স্লিপ খেয়ে মৌয়ের ওপরে পড়ে। মৌ ফ্লোরে পড়ে যায়। রাজ মৌয়ের ওপরেই পড়ে। রাজের ঠোঁট দুটি মৌয়ের ঠোঁট অনিচ্ছাকৃত স্পর্শ করে। মৌ চোখ বন্ধ করে ফেলে। রাজ উঠতে পারছে না। হঠাৎ কে যেন পেছন থেকে রাজকে লাথি দিয়ে মৌয়ের ওপর থেকে সরিয়ে দিয়ে বলল, কি রে, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর সাথে অসভ্যতামি করার? কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আর তুমি যে কেন এসব লোকদের চাকরি দাও বুঝি না। পিশান, শান্ত হও। আর রাজ, তুমি তোমার রুমে যাও। রাজ কিছু না বলেই রুম থেকে বেরিয়ে পড়ল। রুম থেকে বের হওয়ার আগে চোখের পানিটা শার্টের হাতা দিয়ে মুছে নিল। মৌ তিশানির দিকে তাকিয়ে বলল, তুমি কখন আসলে? কেন, এসে কি সমস্যায় ফেললাম? আর সরি এসব কিছু করার জন্য। না, এটা তোমার দায়িত্ব। বরং আমি অনেক খুশি। তিশান চলে গেলে মৌ ভাবতে লাগলে, কাজটা কি ঠিক হলো? রাজের তো কোনো দোষ নেই, তারপরও রাজকে শাস্তি পেতে হলো। মৌয়ের খুব খারাপ লাগছে কেন জানি। বুকের ভেতরটা কেমন যেন করছে। তাই পিয়নকে বলল রাজকে ডেকে দিতে। পিয়ন রাজকে গিয়ে বলল, স্যার, ম্যাডাম আপনাকে যেতে বলেছে। আচ্ছা, আপনি যান, আমি যাচ্ছি। রাজ মৌকে বলল, বসবো ম্যাম? হ্যাঁ বসো। রাজ, সরি, আজকের ঘটনার কথা ভেবে কষ্ট পেও না। না ম্যাম, কিছু মনে করিনি।
আসলে তিশান যে এমন করবে ভাবতে পারিনি। আর তিশান এমন না, কিন্তু তোমাকে আর আমাকে আপত্তিকর অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। জানো, তিশান আমাকে অনেক ভালোবাসে। সে চায় না অন্য কারো স্পর্শ আমার গায়ে লাগুক। ও আচ্ছা ম্যাম, আপনার এ নিয়ে ভাবতে হবে না। আপনার স্বামীর জায়গায় আমি হলে হয়তো তাই করতাম। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি দরজা খুলতেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারিনি। মনে হয় পায়ের নিচে কিছু একটা পড়েছিল। আচ্ছা যাও, ঠিক আছে। আর হ্যাঁ, আপনার হাজবেন্ড অনেক সুন্দর, আমার থেকেও। ধন্যবাদ। দোয়া করো ওর সাথে যেন সারা জীবন কাটাতে পারি। অবশ্যই। কথাটা বলতে গিয়ে রাজের গলাটা কেমন যেন ধরে এলো। মৌয়ের সামনে থাকলে রাজ কেমন যেন হয়ে যায়। রাজের খুব করে মন চাচ্ছে মৌকে বুকে টেনে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে। মৌকে যে সে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। কি হলো রাজ, মন খারাপ? না ম্যাডাম, গরিবের আবার মন খারাপ? মন খারাপ না, আমি আসি ম্যাডাম। আচ্ছা। রাজময়ের রুম থেকে বের হয়ে গিয়ে ডেস্কে বসতেই তিশা গিয়ে বলল, রাজ, আমার সাথে বিকেলে এক জায়গায় যেতে হবে। কোথায় যাব বলো তো? একটু শপিংয়ে যাব। তো যাও, আমাকে কেন নিচ্ছ? ধ্যাত, আমি বলছি তাই যাবে, বোঝা গেল? যদি না যাই, জোর করে নিব। তাই বুঝি? তাই। এখন বলো, যাবে কি না? আচ্ছা যাব। সত্যি যাবা? এ বলে তিশা রাজকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ। অনেকগুলো। রাজ অনেকটা চমকে যায় তিশার কাণ্ড দেখে। তিশাকে বুক থেকে সরিয়ে দিয়ে বলে, তিশা, কি হচ্ছে? সরি রাজ। আমি এমনই, খুশির কথা শুনলে জড়িয়ে ধরি। এই যে মিস, আপনার এ রোগ ভালো করেন, নয়তো মান সম্মান আর কিছু থাকবে না। আর আবেগ নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আর হ্যাঁ রাজ, তুমি কিছু মনে করো না, কেমন? বিকেলবেলা তিশা রাজকে নিয়ে শপিং করতে বের হয়। এদিকে মৌ রিচিকে নিয়ে কেনাকাটা করতে বের হয়। তিশা একটা শাড়ি হাতে নিয়ে বলল, দেখো তো রাজ, শাড়িটা কেমন লাগে? রাজ নীল একটা শাড়ি দেখিয়ে বলল, তিশা, তোমাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগবে, তাই বুঝি? আচ্ছা, এটা তাহলে প্যাক করেন। শাড়িটা প্যাক করেন। আর ওই যে নীল রঙের পাঞ্জাবিটা দেখান তো। তিশা পাঞ্জাবিটা নিয়ে রাজের গায়ে ধরে বলল, তোমাকেও নীল পাঞ্জাবিতে সুন্দর লাগে, তাই বুঝি? কিন্তু আমি তো তোমার দেওয়া পাঞ্জাবি নিব না। আচ্ছা নিও না, না নিলে তোমাকে জড়িয়ে ধরব। বলো নিবে কিনা? আচ্ছা নিলাম, তবে এটা ঠিক না। ধ্যাত, তুমি না আমার বন্ধু, বন্ধুরটাই তো নিবে। হঠাৎ রিচি মৌকে বলল, মম, দেখো তো কে ওটা? মম, ওটা আমার। বাকি কথা বলার আগে মৌ রিচির মুখটা ধরে ফেলল। মামুনি চুপ, কোনো কথা বলো না। মৌরাজকে তিশার সাথে দেখার সাথে সাথেই কেমন যেন হয়ে গেল। বুকের ভেতর কষ্টটা যেন দাউ দাউ করে জ্বলতে লাগলো। তবুও কিছু বলল না। রিচিকে নিয়ে একেবারে বাসায় এসে পড়ল। বাসায় আসার পর বারবার রাজ আর তিশার কথা মনে পড়ছে। রাজের চরিত্র এখনো ঠিক হয়নি, সে আগের মতোই রয়ে গেছে। কিন্তু আমার কেন এত কষ্ট হচ্ছে? এদিকে যতই সময় গড়াচ্ছে ততই তিশা রাজের প্রতি উইক হয়ে যাচ্ছে। মৌরাজকে একেবারে সহ্য করতে পারে না। দিনগুলি ভালোই কাটতেছিল। একদিন হঠাৎ তিশা রাজকে সরাসরি বলে ফেলল, রাজ, আমি তোমাকে ভালোবাসি। রাজ কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তিশার মুখে ভালোবাসার কথা শুনে রাজ তিশাকে বলল, তিশা, তুমি ভুল করছো। তোমার জন্য আমি না, আমার চেয়েও ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। আমি তো ভালো চাই না, তুমি আমার কাছে শ্রেষ্ঠ, তাই বুঝি? আচ্ছা, আমাকে কতটা ভালোবাসো? জানি না কতটা ভালোবাসি, তবে তোমায় আমার দিবানিশির ভাবনায় শুধুই তুমি। বাহ, ভালো তো। আচ্ছা তিশা, তুমি কি জানো আমি বিবাহিত? মানে? মানে আমার বউ আছে। রাজ, তুমি মিথ্যা বলছো। তোমার বউ থাকলে দেখাও। রাজ তিশাকে কি বলবে বুঝতে পারছে না, কারণ ময়ের কাছে প্রমিস করেছে তাদের অতীত কাউকে বলবে না। এখন তিশাকে কিভাবে বুঝাবে যে রাজ মৌকে বিয়ে করেছিল? রাজের সবটা জুড়ে মৌয়ের বিচরণ। কি হলো রাজ, কথা বলছো না কেন? তুমি বিয়ে করেছো তো বউ দেখাও। তিশা, পাগলামি করো না, তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি পাগলামি করছি না, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, যেদিন তোমাকে ভালোবাসি সেদিনই আমার মনে তোমাকে জায়গা দিয়ে ফেলেছি। তিশা যখন রাজকে এসব বলছে, মৌ তখন রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তিশার কথা শুনে ফেলে। মৌ দরজাটা ধাক্কা দিতেই
তিশা রাজের কপালে চুমু দিয়ে দেয়। মৌ কিছু বলে না, তার ডেস্কে এসে পড়ে। রাজ তিশাকে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, কি তোমার লজ্জা নেই? বন্ধু ভেবেছিলাম তোমায়, আর তুমি? ছি, লজ্জা করে না তোমার? আমার ঘৃণা লাগছে। আমি তোমাকে আর আমার সামনে দেখতে চাই না। প্লিজ আমার সামনে আর এসো না। আমি কতবার বলবো আমি একজনকে ভালোবাসি, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকেই ভালোবাসবো। তিশা আর কিছু না বলে চোখের পানিটা মুছে রুম থেকে বের হয়ে যায়। মৌ ডেস্কে বসে বসে বারবার সে দৃশ্যটা কল্পনা করছে, আর রাগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রাগ কন্ট্রোল করতে না পেরে তিশানকে ফোন দেয়। তিশান ফোন রিসিভ করে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসি। মৌ পিয়নকে দিয়ে রাজকে ডেকে পাঠায়। রাজ ময়ূর রুমে আসতেই মৌ রাজকে বলে, রাজ, এটা কি পার্ক নাকি কোনো সিনেমা হল? ম্যাডাম, পার্ক হবে কেন? এটা তো অফিস। ও, তা না হলে তাহলে কেন মাখামাখি করেন তিশার সাথে? আসলে আপনার চরিত্রের সমস্যা আছে। ম্যাডাম, কি বলছেন? প্লিজ চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। আপনি লুচ্চামি করবেন আর আমি বললেই দোষ? ম্যাডাম চুপ করেন, আর একটা কথাও না। কি চুপ করব? আর চুপ না করলে কি করবি? চুপ না করলে ভালো হবে না কিন্তু। কি বললি? ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, তোকে অন্য মেয়ে কিস করবে, আর তা আমি বসে বসে দেখব? তুই ভাবলি কি করে? কুত্তা, এখন বের হয়ে যাবে। মৌ রাজকে চর দিবে। রাজ ভাবতেও পারেনি। রাজ ময়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হলো? একটা মারলেন কেন? আরেকটা মারেন। কথাটা শেষ করতে না করতেই রাজের চোখ থেকে টপ করে জল গড়িয়ে মাটিতে পড়ল। রাজের অসহায় চাহনি আর কথাটা মৌয়ের কলিজায় গিয়ে লাগলো মনে হয়। মৌ নিজের ব্যালেন্স করতে পারছে না, মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলো। রাজ মৌকে ধরে ফেলল। মৌয়ের আপত্তিকর জায়গায় রাজের হাতটা স্পর্শ করল। এমন সময় তিশা আর তিশান রুমে ঢুকেই দেখে মৌয়ের কোমরে রাজের হাত। মৌ রাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে তিশা মৌ আর রাজকে এভাবে দেখে চিৎকার দিয়ে বলে, এ কি হচ্ছে? অফিসের প্রায় সকলেই চিৎকার শুনে মৌয়ের রুমে এসে উপস্থিত। তিশান রাজকে উদ্দেশ্য করে বলে, কি রে লুচ্চা, তোর সাহস হয় কি করে আমার স্ত্রীর কোমর ধরার? মৌ তিশানের কথায় যেন স্বাভাবিক হয়ে আসে। মৌ রাজের হাতটা কোমর থেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়াতে দেখে অফিসের সবাই হাজির। আর সবাই আপত্তিকর অবস্থা মৌ আর রাজকে দেখে মাথা নিচু করে আছে। মৌ বুঝতে পারল তার মান সম্মান যা আছে সব গেছে, এখন তাকে কিছুই করতেই হবে। মৌ রাজকে কিছুই না বলে দোগালে চর বসিয়ে দেয়। রাজ কিছু না বলে মৌয়ের দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার সরলতার সুযোগ নিয়ে তুই? ছি, আজকের পর থেকে আমার অফিসে তোর মতো ছেলেকে দেখতে চায় না। এখন বের হয়ে যা। আর আপনারা কাজ ছেড়ে দিয়ে কী করতে আসছেন? যান, কাজে যান। সবাই রাজকে ছিছি করছে। সবাই চলে গেলে মৌ রাজকে বলে, কি হলো, আপনি এখনো যাচ্ছে না কেন? প্লিজ যান, আপনার চেহারাটা আমার দেখতে মন চাচ্ছে না। ম্যাডাম, আমি ইচ্ছা করে করিনি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি তাও আবার তোকে ভুল বুঝতেছি? চরিত্রহীন, তোর চরিত্রে ঠিক নাই, সে আবার আমাকে বলে আমি নাকি ভুল বুঝতেছি। রাজকে কথাগুলো বলতে গিয়ে বুকের ভেতর কেমন যেন করতে লাগলো। রাজ দরজাটা লাগিয়ে দিয়ে বলল, কি ভেবেছেন আমি আপনাকে এমনিতেই ছেড়ে দেব? চরিত্রহীন কাকে বলে তা প্রমাণ করে যাব। মৌ যখন চিৎকার দিতে যাবে তখন রাজ মৌয়ের মুখটা চেপে ধরে। টেবিলের পাশে কাটা চামিচটা রাজ হাতে নিয়ে বলে, আর একটা কথা বললে এটা তোর বুকে গেঁথে দেব। মৌ ভয়ে চুপসে যায়। রাজ আস্তে আস্তে মৌয়ের দিকে এগিয়ে যায়। মৌয়ের শরীর কাঁপছে। রাজ হঠাৎ মৌয়ের শাড়ির আঁচলটা ধরতেই মৌ রাজকে বলল, রাজ প্লিজ আমার কিছু করো না, আমার স্বামী আছে, প্লিজ ছেড়ে দাও আমায়। রাজ এবার শাড়িটা টান দিয়ে ফ্লোরে থেকে তুলে মৌয়ের মাথায় দিয়ে দিল। মৌ ভ্রুকুচকে তাকালো রাজের দিকে। কি হলো, অবাক হলেন? আপনার সাথে খারাপ কিছু করলাম না কেন? শুনুন, সত্যি যদি চরিত্রহীন হতাম তাহলে আপনাকে বিয়ে করেছিলাম তখন প্রতিদিন নিজের দেহের চাহিদা মেটাতে পারতাম। আপনাকে নিজের সৎজ্ঞানে পর্যন্ত স্পর্শ করিনি। যে দুদিন আপনার সাথে যা হয়েছে তা সম্পূর্ণ মাতাল হয়ে করেছিলাম, আর তার জন্য ক্ষমাও চেয়েছিলাম। আরে আপনি তো আমার বউ ছিলেন, আপনাকে যখন ইচ্ছা ভোগ করার অধিকার ছিল আমার, তাই না? কিন্তু আপনাকে নিজের ইচ্ছায় কেন স্পর্শ করিনি জানেন?
কারণ আমি আপনাকে ভালোবাসতাম না, ভালোবাসতাম সুমাইয়াকে। আমার সবটা জুড়ে সুমাইয়া ছিল। আর সুমাইয়াকে প্রতিজ্ঞা করেছিলাম ওকে ঠকাবো না। ঠকাইনি ওকে, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। তার নোংরা শরীর আর রূপ দিয়ে আমার সম্পত্তি দখল করতে চেয়েছিল। সে আরেকটা বিয়েও করেছিল। আমি তখন কাজকে হীরা ভেবে ভুল করেছিলাম। আর আপনি নিজের জীবনটা ঠিকই সাজিয়ে নিলেন। গত 6টা বছরে একটা খোঁজ নিয়েছিলেন। হ্যাঁ, আমি আপনার সাথে অন্যায় করেছি, চরম অন্যায়। কিন্তু বিশ্বাস করেন, আমার হৃদয়ে আপনি ছাড়া এখন আর কেউ নেই। বাকিটা জীবন আপনার স্মৃতিকে আঁকড়ে ধরেই বেঁচে থাকব। আর হ্যাঁ, বললেন না চরিত্রহীন। চরিত্রহীন হলে আপনাকে দিনের পর দিন ইউজ করতাম। এখন আপনাকে যদি বলি আপনি স্বার্থপর, আপনার বাবাকে বাঁচাতে গিয়ে আমার কাছ থেকে কত টাকা নিয়েছেন, যেটা চুক্তির চেয়েও বেশি ছিল। নিজেকে প্রশ্ন করে দেখবেন একবার। আমি আপনাকে বিয়ে করেছিলাম আমার ভালোবাসাটাকে বাঁচাতে, আপনাকে ভোগ করতে নয়। চরিত্রহীন হলে আপনাকে ভোগ করতাম। আর হ্যাঁ, ভালো থাকবেন। আপনার চোখে ত্রিসীমানায় আসব না কোনো দিন। আপনার স্বামীকে নিয়ে ভালো থাকবেন। আরেকটা কথা, বড্ড ভালোবাসি আপনাকে। ভালোবাসার দাবি নিয়ে কখনো আপনার সামনে আসব না। আসি, ভালো থাকবেন। কথাটা বলে রাজ শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে নিল। রাজ, দাঁড়াও, যেও না। সরি ম্যাডাম, আমি কুত্তা, রাজ নই। আমি চরিত্রহীন। রাজ, প্লিজ স্টপ করো। কোথায় যাচ্ছ? কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নেই, তবে আপনার চোখের সামনে থেকে দূরে চলে যাব। রাজ, প্লিজ যেও না। আর সরি, আসলে আমার জন্যই আজ তুমি অপমানিত হলে। ম্যাডাম, সরি কেন বলছেন? চরিত্রহীনদের জন্য এসব কোনো কিছু না। আর হ্যাঁ, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে বিপদের দিনে চাকরিটা দিয়েছিলেন। সত্যি, আপনি অনেক ভালো। যতটা অন্যায় করেছিলাম আপনার প্রতি, আপনি চাইলেই বিপদের দিনে লাথি মেরে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু তা করেননি। আমার বিপদে আপনি সাহায্য করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার আর আপনার স্বামীর জন্য দোয়া করি, সুখী হন আপনারা। আমি তো আপনাকে হ্যাপি রাখতে পারিনি, স্বামীর অধিকারটাও দেইনি। ক্ষমা করে দিয়ে নামায়, প্লিজ ক্ষমা করে দিয়েন। রাজ, ক্ষমা চেও না এভাবে। আর প্লিজ তুমি যেও না। না ম্যাডাম, আমার জন্য অনেক ঘটনার জন্ম হয়েছে। আপনার হাজবেন্ড আপনাকে সন্দেহ করেছে, বিশেষ করে সেদিনের কথা যেদিন আপনার উপরে পড়ে গিয়েছিলাম। জানেন, আপনার হাজবেন্ড আমার ঠিক কোমরে লাথি দিয়েছিল। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহবা দিচ্ছিলেন। সত্যি কি সেদিন দোষটা আমার ছিল? রাজ, সরি, বাট তুমি কেন তিশার সাথে কথা বলো? তুমি জানো, তিশার সাথে যখন তুমি কথা বলো তখন আমার খুব কষ্ট হয়। কেন সে ফাজিল মেয়ের লাঞ্চের সময় তোমার জন্য খাবার নিয়ে আসবে? কেন তুমি ওর সাথে শপিংয়ে যাও? কাল রিচি যখন তোমাকে দেখিয়ে দিয়েছে, তখন মনে হচ্ছিল আমার বুকটা কষ্টে ফেটে যাবে। তুমি কেন ওর সাথে শপিংয়ে যাও? এজন্যই আমি তোমার সাথে এমন করেছি, জেদ করে। বাহ মৌ, বাহ, জেদ। আচ্ছা, আপনার কেন কষ্ট হবে? আমি আপনার কে? রাজ, তুমি আমার। চুপ করেন। আমি আপনার কর্মচারী, আর তিশা আমার ফ্রেন্ড। ও কাল জোর করে শপিং করতে নিয়ে গিয়েছিল। দেশের অবস্থা ভালো না, এসবের জন্য একজন মানুষকে প্রয়োজন। মনে রাখবেন, তিশা আর আমি ভালো বন্ধু, এছাড়া আর কিছু না। আর হ্যাঁ, আপনার কেন খারাপ লাগবে? আপনার না স্বামী আছে? যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রাজ বেরিয়ে যাচ্ছে। মৌ পিছন থেকে বলেছে, রাজ, প্লিজ যেও না। এমন সময় তিশান এসে মৌকে বলল, বউ, অসভ্যতা তোমার সাথে খারাপ কিছু করেছে? মৌ মাথা নাড়িয়ে নাসূচক জবাব দিল। বিকেলে মৌ অফিস থেকে এসে দেখে রিচি তার বাবার ছবি বুকে নিয়ে ঘুমাচ্ছে। মৌ রিচির কপালে চুমো দিয়ে দেয়। রিচি সজাগ দিয়ে বলে, মামুনি, আমার বাবা অনেক ভালো, তাই না? মৌ রিচিকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ মা, অনেক ভালো। তোমার বাবাটা আমাকে সকল পরিস্থিতিতেই ভালোবাসতে শিখেছে। আমি অনেক লাকি রে। কথাগুলো বলেই মৌ কাঁদতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় হয়ে যাচ্ছে। এদিকে বিয়ের দিন মৌ রিচিকে নিয়ে রাজের বাসায় আসে। বাসাটা খুব সুন্দর করে সাজানো। মৌ বিয়েবাড়িতে এসে দেখে তার অফিসের প্রায় সকলে আছে বিয়েবাড়িতে। সবাই আনন্দ করছে। পিয়ন মৌকে দেখে বলল, ম্যাডাম, কখন আসলেন? এই তো এখনই। মৌয়ের চোখ কেন জানি শুধু রাজকেই খুঁজছে। হঠাৎ মৌ খেয়াল করল নীল একটা পাঞ্জাবি পরে একজন দাঁড়িয়ে কথা বলছে। মৌয়ের বুঝতে বাকি রইল না সেটা রাজ। মৌ রাজের কাছে গিয়ে বলল, রাজ, ঋতু কোথায়?
ঋতুকে কি সাজানো হয়েছে? না, ওপরে আছে। তিশা আর তার বান্ধবীরা সাজাচ্ছে তাকে। ও আচ্ছা। মৌ ঋত্যের রুমে গিয়ে দেখে ঋতুকে তিশা আরও কয়েকজন সাজাচ্ছে। মৌ রুমে প্রবেশ করতেই ঋত্য মৌকে দেখে চমকে যায়। কাপা কাপা গলায় বলে, ভাবি, তুমি এতদিন পর। সবাই থমকে যায় ঋত্যের কথায়। মৌ নিজেকে সামনে নিয়ে বলল, আপনি আমাকে চিনেন? আর ভাবি কাকে বলেন? ভাবি, আমাকে তুমি চিনতে পারছো না? আমি ঋত্য। ও ভাবি, তুমি আর ভাইয়াকে ছেড়ে যেও না। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। তুমি চলে যাওয়ার পর ভাইয়া তোমাকে পাগলের মতো খুঁজেছে। জানো ভাবি, ভাইয়া 5 বছর পাগল ছিল। শুধু তোমার ছবি বুকে নিয়ে কাঁদত। এখনো এমন রাত দেখি না ভাইয়া তোমার ছবি নিয়ে না কাঁদে। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। তুমি ভাইয়াকে ছেড়ে যেও না। রুমের সবাই মৌয়ের দিকে চেয়ে আছে। মৌ কি বলবে কিছুই বুঝতে পারছে না। মৌয়ের ভেতরটা কেমন যেন করছে। কি হলো ভাবি, কথা বলছো না কেন? এমন সময় তিশা বলল, ঋত্য, এটা তো আমাদের বস। রাজে অফিসে চাকরি করত। যে মেয়ে রাজকে অপমান করেছে, এর স্বামী তো রাজকে মেরেছিল। মৌ কিছু বলতে চেয়েও থেমে গেল। পেছন থেকে রাজ বলে উঠল, ঋত্য, কী সব বলছিস? ওটা আমাদের ম্যাডাম। আর মানুষের মতো মানুষ হয় না। আর হ্যাঁ ম্যাডাম, কিছু মনে করবেন না। ঋত্য আমাকে অনেক ভালোবাসি তো। আর তার ভাবি দেখতে আপনার মতোই ছিল, তাই ভুল করে বলে ফেলেছে। না রাজ, কিছু মনে করিনি। আর ঋত্য, আজ সকলের সামনে বলছি, আমি তোমার। এমন সময় রাজ বলে উঠল, ম্যাডাম, আপনার হাজবেন্ড কোথায়? তাকে তো দেখলাম না। এদিকে বর এসে পড়ে। রাজরুম থেকে বের হয়ে যায়। বিয়ের কাজ যখন শেষ হয়ে যায়, বিয়ে শেষে রাজের পাশে তিশা দাঁড়াতেই পাশ থেকে রাফসান বলে ওঠে, রাজ, আপনাকে আর তিশাকে খুব সুন্দর লাগছে। চলেন না, আপনাদেরও বিয়েটা করিয়ে দিই। তিশা রাজের হাতটা ধরে ফেলে। ময়ের বুকটা ছ্যাদ করে ওঠে। ঋতু পাশ থেকে বলে, আপনারা দোয়া করবেন। আগামী মাসে ভাইয়া আর তিশা আপুর বিয়ে হবে। কথাটা বলে হেসে দেয়। এমন সময় রিচি দৌড়ে এসে তিশার হাতটা রাজের হাত থেকে ছাড়িয়ে দিয়ে বলে, বাবাই, তুমি মমকে রেখে বিয়ে করো না। মম তোমার জন্য কান্না করে। তোমার ছবি নিয়ে মম কাঁদে। বাবাই বলো না তুমি বিয়ে করবে না। বাবাই বলো না তুমি বিয়ে করবে না। বিয়েবাড়িতে পিনপিনের নীরবতা। অফিসের সকল কর্মচারী রিচির দিকে তাকিয়ে আছে। কি হলো বাবাই, তুমি মমকে ছেড়ে যেও না। কি বলছে এসব মামুনি? এই যে ম্যাডাম অফিসে অপমান করে শান্তি পাননি, এখন আবার কেন এমন করছেন? আর রিচি এসব কি বলছে? সরি রাজ, কিছু মনে করো না। আমরা চলে যাচ্ছি। যাচ্ছেন ভালো কথা, কিন্তু রিচি যা বলছে এসব কি সত্যি কথা? না, সত্যি কথা না। রিচি মিথ্যা বলেছে। তবে রিচি একদিন আমার ব্যাগে তোমার ছবি দেখে বলেছিল, এটা কার ছবি? আমি সেদিন সব বলেছিলাম। আজ হয়তো তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে চায়নি। আচ্ছা, আমরা তাহলে আসি। তোমার স্বামীকে তো নিয়ে আসনি। তিনি মনে হয় অপেক্ষা করছে। রাজের মুখে এমন কথা শুনে কেমন যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মনে হয়। মৌ কোনো মতে বিয়েবাড়ি থেকে বের হয়ে গাড়ি করে বাসায় এসে পড়ে। বাসায় আসার সাথে সাথেই রিচি মৌকে বলল, মামুনি, তুমি মিথ্যা কেন বললে? বাবাইকে কেন বললে না? চুপ রিচি, তুমি কোনো কথা বলো না। উনি তোমার বাবা না। তোমাকে মিথ্যা বলেছিলাম। না না, তুমি মিথ্যা বলনি। জানো মম, আমার বাবাটা অনেক ভালো, কিন্তু তুমি তো বাবা ডাকতে নিষেধ করেছ। আচ্ছা রিচি, উনি তোমার কাছে ভালো হয়ে গেল, আমি তোমার কাছে ভালো না? আচ্ছা, উনি যদি তোমাকে নিতে চায় তাহলে আমাকে রেখে চলে যাবে? ওহ মম, তুমি কি বলো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি না আমার মম, তোমাকে ছেড়ে যেতে পারি? এদিকে ঋতু তার বরের সাথে চলে যায়। বাড়িতে কেউ নেই, রাজ একাই। বুকের ভেতর নানান কষ্ট উকি দিচ্ছে। ঋতুকে খুব মিস করছে রাজ। বিপদে আপদে মায়ের মতো স্নেহ দেওয়া বোনটাও আজ তার কাছে নেই। কানের কাছে বারবার রিচির কথাগুলো বাড়ি খাচ্ছে। মনটা বারবার বলে উঠছে, রিচি আমার মেয়ে। রিচি কেনই বা আমাকে বাবা বলল? তাহলে মৌ কি বাচ্চা নষ্ট করেনি? এছাড়া মৌ বিয়ে করলেও বিয়ের বয়স এত হওয়ার কথা না। তাহলে কি মৌ আমার কাছ থেকে এসব লুকাচ্ছে? এসব ভাবতে ভাবতে কখন যে রাজ ঘুমিয়ে যায় খেয়াল নেই। এদিকে সকালে কলিং বেলটা বেজে ওঠে। কলিং বেলের শব্দে রাজ গিয়ে দরজা খুলতে দেখে মৌ আর রিচি দাঁড়িয়ে আছে। রিচি রাজকে দেখে বাবাই বলে জড়িয়ে ধরল। মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিচি একের পর এক কথা বলেই যাচ্ছে। রাজ হুহা করে উত্তর দিচ্ছে,
হঠাৎ রাজ রিচির কথা শুনে চমকে গেল। বাবাই, তুমি নাকি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? ও বাবাই, তুমি মেরে ফেললে আমি বাবাই কাকে ডাকতাম? আমি তোমাকে অনেক ভালোবাসি বাবাই। রাজ রিচিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, মারে, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে কষ্ট দেব না, তুই যে আমার মা, আমার জীবন। বাবাই, আমাকে সরি না বলে মমকে বলো। মমকে তুমি অনেক কষ্ট দিয়েছ। মো, তোমাকে কিভাবে যে বলি, তোমার প্রতি যে অন্যায় করেছি, হয়তো মানুষ পশুর উপরও এমন অন্যায় করে না। ক্ষমা করা যায় না আমায়? প্রমিস করছি আর কোনোদিন তোমাকে কোনো কষ্ট দিব না। মৌ কিছু বলছে না। ময়ের চোখ থেকে পানি পড়ছে। কি হলো, ক্ষমা করবে না আমায়? ক্ষমা করতে পারি, এক শর্তে। কি শর্ত বলো? শর্তটা হচ্ছে আমাকে বুকে জড়িয়ে নিতে হবে সারা জীবনের জন্য। জানো, যেদিন কবুল বলেছিলাম সেদিনই মনে প্রাণে গ্রহণ করে নিয়েছিলাম। তুমি আমার জীবন হয়ে আছো, তোমার বুকটাই আমার শেষ ঠিকানা। সত্যি রাজ, আমি তোমাকে ছাড়া বাঁচব না। বড্ড বেশি ভালোবাসি তোমাকে। কতগুলো বছর তোমার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছি। রিচি, সত্যি আমার পরম পাওয়া। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? বুকে নেবে না আমায়? তোমার বুকে যাওয়ার জন্য কলিটা যে আমার ছটফট করছে। রাজ দুটি হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, আমি সত্যি আজ খুব খুশি। মহান আল্লাহ তাআলা আমার কলিজার টুকরাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। আমিও যে তোমাকে ছাড়া বাঁচব না। আমার প্রতিটা স্পন্দন তোমার কথা বলে, মৌ, বুকে আসো, আমার হৃদয়ের পিপাসা নিবারণ করি তোমার ভালোবাসা দিয়ে। মৌ রাজের বুকে এসে সাগরের ঢেউয়ের মতো আশ্রে পড়ে। রাজ মৌকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মৌ রাজকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। রাজ মৌয়ের কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মৌ তার গোলাপি ঠোঁটজোড়া দিয়ে রাজের কপাল স্পর্শ করে। মৌয়ের কাছে মনে হচ্ছে সে পেয়েছে তার আশ্রয়স্থল, যেখানে মরণ হলেও শান্তি। রাজ মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে মৌ চোখের পানি দিয়ে রাজের বুক ভিজিয়ে দিচ্ছে। এমন সময় রিচি বলে ওঠে, বাবাই, মম, তোমরা আমাকে রেখে কি করছো? রাজ মৌকে ছেড়ে দেয়। রিচি হিহি করে হেসে ওঠে। হঠাৎ ফজরের আজান শুনে ঘুম ভেঙে যায় রাজের। রাজের ঘুম ভাঙতে সে বুঝতে পারে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। স্বপ্নটা এখনও চোখের সামনে জলজল করে ভেসে উঠছে। রাজ অজু করে ফজরের নামাজ পড়তে চলে যায়। ফজরের নামাজ শেষ করে বাসায় এসে ভাবতে লাগলে, সত্যি রিচি আমারই মেয়ে। যে করে হোক সত্যিটা আমার জানতে হবে। রাজ ঠিক করলো আজকে সে ময়ের বাসায় যাবে। সকাল 11টার দিকে রাজ ময়ের বাসায় গিয়ে দেখে কাজের মেয়ে ঘর পরিষ্কার করছে। মেয়েটাকে জিজ্ঞেস করতেই মেয়েটা বলে মৌ শাওয়ার নিচ্ছে আর রিচি তার রুমে পড়ছে। রাজ সরাসরি দোতলায় চলে যায়। রাজ রিচি রুমে গিয়ে দেখে রিচি ওপর হয়ে কার সাথে যেন কথা বলছে। রাজ একটু কাছে গিয়ে দেখে রিচি তার ছবিটাকে বাবাই বাবাই করে ডাকছে আর বারবার ছবিটার কপালে চুমু দিচ্ছে। চুমুটা যেন রাজের কপালে এসে লাগছে আর বাবাই ডাকটা মনে হয় কলিজায় এসে বিচ্ছে। হঠাৎ মৌ পিছন থেকে বলে উঠল, রাজ, তুমি এখানে কি করছো? রিচি রাজকে দেখে বলল, বাবাই, তুমি কখন আসলে? মৌ রিচিকে ধমক দিয়ে বলল, মা, এটা তোমার বাবা না, তোমার বাবা বিদেশে। মম, তুমি না বলেছিলে ছবির লোকটাই আমার বাবা? ছবির লোকটার সাথে ওনাকে তো একই দেখা যায়। রিচি, চুপ করো। আর রাজ, তুমি এখানে আর কেন আসছো? প্লিজ চলে যাও। কি চাও তুমি? কিছুই চাই না, তবে আমার মেয়েকে চাই। সত্যি করে বলো তো রিচিকে, আমার মেয়ে না? রাজ, তুমি কি বলতে চাও? তুমি প্লিজ চলে যাও। আমার স্বামী দেখলে খারাপ ভাববে। মৌ, চলো না, আবার নতুন করে শুরু করি। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, আর কখনো কষ্ট দিব না। রাজ মনে করে দেখতে চায় না আর অতীত। তুমি চলে যাও, তুমি আমার সুখ দেখতে পাচ্ছ না। আচ্ছা, তোমার সুখের পথের কাটা হব না। আমার রিচিকে দিয়ে দাও, আমার মেয়েকে দিয়ে দাও। রাজ, বেশি হয়ে যাচ্ছে। রিচি আমার মেয়ে। তুমি প্লিজ চলে যাবে না দারোয়ান ডাকবো? মৌ, চলো না। কেন মেয়েটাকে তার বাবার আদর থেকে বঞ্চিত করবে? আমাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেওয়া যায় না? মৌ, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। প্লিজ আমাকে ক্ষমা করা যায় না? বুকে টেনে নেওয়া যায় না? প্লিজ তুমি বের হয়ে যাও। তোমাকে দেখতে মন চাচ্ছে না। যখন গর্ভবতী থাকা অবস্থায় আমার পেটে চা ছুঁড়ে মেরেছিলে, তখন কোথায় ছিলে? দেখবে সে পোড়া দাগ, এই দেখো। মৌ কাপড়টা সরাতেই রাজের বুকটা কেমন যেন কেঁপে উঠল। কি হলো?
কিছু বলছো না কেন? চোখ কপালে উঠে গেল। আর মনে রেখো, ভুলেও কখনো রিচিকে নিতে আসবে না। রিচি আমার আর তিশানের মেয়ে। মৌ, প্লিজ, অনেক হয়েছে, আর না, চলো আমার সাথে। এ বলে যখনই রাজ ময়ের হাত ধরে, ঠিক তখনই মৌ রাজের গালে চর বসিয়ে দেয়। রাজ ময়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমাকে মারতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ আমি অন্যজনের বিবাহিত স্ত্রী, আর তুমি পরপুরুষ। আমি চাই না আমার স্বামী ব্যতীত কেউ আমার গায়ে স্পর্শ করো। রাজের কলিজাটা মনে হচ্ছে বের হয়ে যাবে। চোখের পানি ধরে রাখতে পারছে না। টপটপ করে চোখের পানি মৌয়ের সামনেই চোখ থেকে গড়িয়ে পড়ল। মৌ চিৎকার দিয়ে বলল, এই, যাচ্ছিস না কেন? এখন আমার সুখের ঘরে আগুন লাগাতে আছিস, নাকি আমার মেয়েকে নিতে এত প্ল্যান? রাজ অসহায়ের মতো করুণ দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে আছে। রাজ কোনো কথা বলতে পারছে না। এদিকে মৌ রাজকে চর মারায় মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। এখন যেন তার কাছে কেমন লাগছে। রিচি তার মাকে বলতেছে, বাবাইকে কেন মারলে? মৌ কোনো কথা বলছে না। রিচি দৌড়ে গেল বাবাইয়ের কাছে। বাবাই, তুমি কষ্ট পেও না, মা তোমাকে ইচ্ছে করে মারেনি। রাজ কষ্টগুলো চেপে রিচিকে কোলে নিয়ে বলতেছে, না বাবাই, আমার আবার কষ্ট কিসের? এসব আমার প্রাপ্ত। এদিকে মৌ তাদের কথাবার্তা নির্বাক হয়ে শুনে যাচ্ছে। রাজ রিচির কাছ থেকে বিদায় নিয়ে মৌকে বলল, তোমাদের বিরক্ত করতে আসব না, আড়াল থেকে তোমাদের ভালোবেসে যাব, ভালো থেকো তুমি। এ বলে রাজ মৌয়ের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর পেছনে তাকাচ্ছে। মৌর মন চাইছে রাজকে আটকাতে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রাজ চলে গেল। মৌ রিচিকে বুকে নিয়ে কান্না করছে। রিচি তার মাকে বলল, মা, আমার বাবাইকে নিয়ে আসো, আমি তোমাদের একসাথে দেখতে চাই। রাজ বাড়িতে ফিরে এসে এসব নিয়ে চিন্তা করতে লাগলো, যদি আজ রাতের স্বপ্নের মতো আমার জীবনের অধ্যায় সত্যি হতো। এদিকে রাজের শরীরে অনেক জ্বর উঠতে লাগলো। অচেতন অবস্থায় রাজ শুধু মৌকে ডেকে যাচ্ছে। রাজের বোন ঋত্য রাজকে বারবার ফোন করছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। রাজ ফোন রিসিভ করছে না, তাই সে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। এসে দেখল রাজ বিছানায় শুয়ে আছে। ঋত্য যখন রাজকে ডাকতে গিয়ে গায়ে হাত দিল, দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। মৌ, মনটা যেন কেমন করছে। সারা রাত ঘুমাতে পারেনি। তার সাথে অমন ব্যবহার করা ঠিক হয়নি। এসব নিয়ে চিন্তা করতে লাগলো, কারণ সেও তো রাজকে অনেক ভালোবাসে। রাজ তো তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছিল। তাহলে কেন আমি এমন করলাম? ভাবতে ভাবতেই সকাল হয়ে গেছে। মৌ খেয়াল করলো তার ফোনটা বাজতেছে। অচেনা নাম্বার থেকে ফোন আসে। কল রিসিভ করতেই বুঝতে পারল এটা ঋত্তি করেছে। ঋত্তি বলে উঠল, রাজ ভাইয়ার অনেক জ্বর। ভাইয়া অচেতন অবস্থায় শুধু আপনার নাম বলে যাচ্ছে, আপনি পারলে একবার আসুন। এ বলে ফোনটা কেটে দিল। মৌ কথাটা শুনে আর স্থির হয়ে থাকতে পারল না। কোনো রকম ফ্রেশ হয়ে তার মেয়েকে নিয়ে বের হয়ে গেল। খুব সকালে এভাবে যাওয়াতে তার মেয়ে বিচলিত হয়ে মাকে প্রশ্ন করল, মা, আমরা কোথায় যাচ্ছি? মৌ তার মেয়েকে বলল, মা, আমরা তোমার বাবাইয়ের কাছে যাচ্ছি। রিচি বলল, মা, আমরা কি বাবাইকে নিয়ে আসবো? হ্যাঁ মা, আমরা তাকে নিয়ে আসব। এদিকে রাজের বোন রাজের মাথায় পট্টি দেওয়াতেই কিছুটা জ্বর কমে আছে। মৌ কিছুক্ষণের মধ্যেই রাজেদের বাসায় চলে আসলো। রাজের পাশে মৌ কান্না করছে। রিচি বাবাইকে বলছে, বাবাই, তোমার কি হয়েছে? চিন্তা করো না, আমরা তোমায় নিতে আসছি। রাজ মৌ আর রিচিকে দেখে অবাক হয়ে গেছে, কারণ তাদের তো এখানে আসার কথা না। রাজ মৌকে বলতেছে, তোমরা এখানে? আমি তো তোমাদের অনেক বিরক্ত করি, তাই তো কথা দিয়েছি আর বিরক্ত করব না তোমাদের। মৌ রাজকে বলেছে, প্লিজ এমন করে বলো না, আমি জেনে না জেনে তোমায় অনেক কষ্ট দিয়েছি, যা একজন আদর্শ স্ত্রী হিসেবে আমার করা ঠিক হয়নি। অ্যাক্সিডেন্টের পর আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি, এই জন্য মনে মনে তোমাকে দোষারোপ করতে থাকি। আমি তোমার থেকে নিজেকে অনেক দূরত্বে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমাকে তোমার কাছে নিয়ে আসে। জানো, প্রতিটা রাত তোমার জন্য আমার হৃদয় কেঁদেছে। যখন তুমি আমায় পেতে আমার কাছে আসছো, আমি তোমাকে নানাভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আজ আমি বুঝতে পারছি তোমাকে ওভাবে তাড়িয়ে দেওয়া উচিত ছিল না, তাই তো তোমার কাছে ফিরে এসেছি। বড্ড ভালোবাসি তোমায়। রাজের চোখ দিয়ে পানি পড়ছিল মৌয়ের কথাগুলো শুনে। মৌকে বলছে, ভুল তোমার নয়, আমি সেদিন ভুল করেছিলাম, তোমাকে বুঝতে পারিনি।
কালনাগিনীকে পাওয়ার জন্য তোমাকে কষ্ট দিয়েছি, ওর জন্য তোমাকে স্ত্রীর মর্যাদা দেইনি, তাই তো আমার করুণ অবস্থা। দুই হাত তুলে মৌয়ের কাছে ক্ষমা চাচ্ছে। মৌ রাজের হাত দুটো ধরে বলল, কি বলছো এসব? আমাদের মাঝে যা হয়েছে তা আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই করেছেন। এই বলে রাজকে জড়িয়ে ধরল। রীতি ও রিচি দুজনেই খুশিতে আত্মহারা। রিচিও তার বাবাইকে জড়িয়ে ধরল। রাজ বলল, তোমরা আমার এক একটা কলিজা, ভালোবাসি তোমাদের। রাজ মৌকে বলতেছে, আমরা আবার সংসার করব। মৌ বলছে, করবই তো সংসার। রিচি মাঝখান থেকে বলে উঠল, বাবাই মা, আমাদের সংসারের নাম হবে সুখের সংসার। কথাটা শুনে সবাই হেসে দিল। সমাপ্ত।